যখন এটা বললো জামাত যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব, একটা মানুষও তাদের, আপনি যাদের কথা বলছেন তারা কিন্তু এটা নিয়ে বলেনি জামাত কি করে এটা বলতে পারে গণহত্যাকারীদের ক্ষমা করে দেবে। সো এই যে তথাকথিত আওয়ামী সেকুলারিস্টদের কথা আপনি বলছেন, তাদের গণহত্যাকারীদের ক্ষমা করে দিলে তখন তারা আওয়াজ দেন না, ওটা তাদের শুনতে অনেক ভালো লাগে। বাট যখন বলে যে জাতীয় সঙ্গীত বদলাই দিতে হবে, কে বলেছেন? আমান আজমি বলেছেন, একজন ব্যক্তি যিনি 10 বছর আয়না ঘরে ছিলেন এবং তিনি সূর্যের আলো দেখেননি। পাশে থাকা বলতে আমি বলতে চাইছি যে সরকারের সাথে থাকা এবং ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে কথা বলা। যেমন একটা শিল্পী আমি দেখলাম কিছুদিন আগে, আপনার তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট, এটা আপনার ডিসক্লোজড হয়ে গেছে এবং সবাই এটা দেখছে, তাই না, কী ধরনের মন্তব্য তারা করেছেন। তো এই ধরনের মন্তব্য করে এবং মানুষকে উস্কে দিয়ে এই ছাত্রদেরকে হত্যা করায় যারা উস্কে দিয়েছে তাদের তো বিচার হতে হবে। এই জায়গায় একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা করে, ধরেন প্রগতিশীল মানুষ, যখন আমরা 71-এর পরবর্তী যেই পার্সন পেলাম বাংলাদেশে, যে এরা গোল্ড হার্ট, এরাই বাংলাদেশকে অনেক আধুনিক জায়গায় নিয়ে যাবে, সংস্কৃতিতে, শিক্ষায়, সাহিত্যে, এবং সেই মানুষগুলো 71-এর সেই মানুষগুলো 24-এ খুব নীরব থাকলেন। সেটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হোক, সেটা শিক্ষাবিদ হোক, সেটা আলোর দিশারি হোক, এই 71-এর ওই মানুষগুলো এই ফ্যাসিস্ট সরকারের সময় যে নীরব থাকা শুরু করলেন, এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখেন? মানে আপনি বলতে চাইছেন যে 71-এর যারা পরবর্তী মুক্তিযোদ্ধা ছিলেন তাদের কথা বলতে চাইছেন? আমি সাংস্কৃতিক অঙ্গনের যে শিল্প সাহিত্য এবং শিক্ষা অঙ্গনের যে ওইটা একটা হয়ে যায় কি, আমি বুঝতে পারছি আপনি কাদের কথা বলছেন, এরকম সবাই কিন্তু না, আমি মনে করি যে সবাই না। এবং 71-এ কিন্তু আসলে মুক্তিযুদ্ধ করেছে মূলত এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তাই না? তো গুটি কয়েকজন আপনি শিল্পীর কথা বলতে পারেন, যেটা দেখে আপনি যেহেতু সবসময় তাদের নিয়ে কাজ করেন, আপনি দেখছেন আহত হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আমি ইন্টারাপ্ট করি, ধরেন যখন বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী যে রাজাকারের বাচ্চারা পাবে কিনা, সেটা সার্টিফাইড করে প্রচার করলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ একই প্রেস রিলিজ বাংলাদেশের সবগুলো সাংস্কৃতিক সংগঠনে কিন্তু পাঠানো হয়েছিল। তারা শুধু সভাপতি আর সেক্রেটারির নাম বদলে ওই প্রেস রিলিজটা ছাড়ে। তো এই যে কারা করলেন? বাংলাদেশের সাংস্কৃতিক সমস্ত মুরব্বীরা করলেন। বলা হচ্ছে এদের আলো দিয়ে আসলে বাংলাদেশটা আলোকিত হবে। আমার প্রশ্নটা সেখানে, এটা আসলে আমার কাছে মনে হয় মূল যে চিন্তাটা, যে তাদের আলো দিয়ে বাংলাদেশ আলোকিত হবে, এই চিন্তাটার মধ্যেই অনেক সমস্যা আছে। এটা আমি কখনোই মনে করি না এটা কারো ভাবা উচিত। যদি কেউ ভেবেও থাকেন তাহলে এটা বোধহয় ভাবাটা অতিরঞ্জিত ছিল। হ্যাঁ, আর সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের ভূমিকা তো আমরা পুরো সময়টাতেই দেখেছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে এবং তাদের আওয়ামী লীগের সাথে সম্পর্কটাও আমরা দেখেছি, তাদের একটা রাজনৈতিকভাবে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, সেই জায়গা থেকে তারা এই কাজটা করেছে। আমার মনে হয় এর সাথে যারা কিনা আসলে সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধের সাথে শিল্পীরা ছিলেন তাদেরকে মেলানো মোটেই ঠিক হবে না। এটা হয়তো হয়ে থাকে যে কোনো একটা বিপ্লবের পর, অভ্যুত্থানের পর অনেকগুলো নতুন সংগঠন নতুনভাবে মানে দেখানো শুরু করে বা একসাথে সম্মিলিত হয়। আমরাও এর ভেতরে দেখেছি সঙ্গীতে, শিল্প সাহিত্যে বেশ কিছু সংগঠন তৈরি হয়েছে। আপনিও একটি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছেন। এই সংগঠনগুলোর মূল ইচ্ছার জায়গায় কি? কালচারাল হেজিমনিতে আমরা দেখি এক দল, আবারও বলি এক দল কিন্তু চুপচাপ আছে। চুপচাপ শুধু নেই, তারা বিভিন্ন হতাশাগ্রস্ত খবরে আবার তারা সরব হয়, যে এমন বাংলাদেশ চেয়েছিলাম, বা বলে যে এই দেখুন এই অবস্থা আপনাদের, তো আপনারা নিশ্চয়ই এই জন্য অভ্যুত্থান করেননি। অর্থাৎ তারা বেশ সরব আছে। পলিটিক্যালি 300 আসনে এমপি পলাতক হয়ে গেল, তাদের নেত্রী পালিয়ে গেল, এই গোষ্ঠীটা খুব সরব। তো এই জায়গায় এই সংগঠনগুলো কতটুকু পেরে উঠবে বলে মনে করেন আপনি? নতুন যে সংগঠনগুলো তারা কতটুকু পেরে উঠবে আপনি মনে করেন? না, অবশ্যই পেরে উঠবে। আপনি যাদের কথা বলছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনার দর্শকদের জন্য এটা পরিষ্কার হবে। সেটা হচ্ছে যে, হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে কিছু কিছু সময় তারা খুব আওয়াজ দিচ্ছে যে এই বাংলাদেশ চেয়েছিলাম কিনা। হ্যাঁ, খেয়াল করেন কখন তারা এই কথাটা বলতেছে। জামাত যখন বলল যে আমরা সবাইকে ক্ষমা করে দেব, পরবর্তীতে তারা ব্যাখ্যা করেছে এই বিষয়ে, কিন্তু প্রথম যখন এটা বলল জামাত যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব, একটা মানুষও তাদের
আপনি যাদের কথা বলছেন তারা কিন্তু এটা নিয়ে বলেনি জামাত কি করে এটা বলতে পারে গণহত্যাকারীদের ক্ষমা করে দেবে। সো এই যে তথাকথিত আওয়ামী সেকুলারিস্টদের কথা আপনি বলছেন, তাদের গণহত্যাকারীদের ক্ষমা করে দিলে তখন তারা আওয়াজ দেন না, ওটা তাদের শুনতে অনেক ভালো লাগে। বাট যখন বলে যে জাতীয় সঙ্গীত বদলাই দিতে হবে, কে বলেছেন? আমান আজমি বলেছেন, একজন ব্যক্তি যিনি 10 বছর আয়না ঘরে ছিলেন এবং তিনি সূর্যের আলো দেখেননি। তো আপনি ভাবতে পারেন কবরের মতো একটা জায়গায় একটা মানুষকে 10 বছর রাখা হয়েছে, তিনি তো জীবন্ত লাশ হয়ে যাওয়ার কথা। সেই মানুষটা একটা কথা বলেছে, তার যে যন্ত্রণার জায়গা সেখানে তাকে কেন আয়না ঘরে কথা হলো? মানুষ হিসেবে তিনি এই প্রশ্নটা না তুলে, মানবিক জায়গাটা তার আমরা দেখলাম না, সেটা না দেখিয়ে উনি প্রশ্ন করলেন জাতীয় সঙ্গীত নিয়ে, জাতীয় সঙ্গীত কেন বদলানো হবে। তো জাতীয় সঙ্গীত বদলানো হবে কি হবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু কোন প্রসঙ্গগুলো তাদের কথা বলতে ভালো লাগে সেটা জাস্ট লক্ষ্য করার জন্য আমি আপনাকে বললাম। আর আপনার আসল কথায় আসে, সেটা হচ্ছে যে নতুন যে সংগঠনগুলো হচ্ছে সেটা পারবে কিনা। আমি সব সংগঠনের দায়িত্ব নিয়ে তো কথা বলতে পারবো না। সো আপনি যে সংগঠনের কথা বলছেন যেখানে আমি সম্পৃক্ত আছি, জাতীয় সাংস্কৃতিক মৈত্রী, এই জাতীয় সাংস্কৃতিক মৈত্রী মূলত জুলাই গণ অভ্যুত্থানের পুনর্গঠন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে আপনার পুনর্গঠন, এটার যে আপনার স্পিরিট, এই স্পিরিটটাকে নিয়েই এই মঞ্চটা করা হয়েছে। তো এখন যখন আমরা সব কিছু নতুন করে ভাবার কথা বলছি, পুনর্গঠনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, আমি মনে করি সংস্কৃতি কখনোই এর বাইরে না। তো এই জায়গা থেকে আমরা কাজ করতে চাই, আমরা দেখতে চাই যে আসলে আমাদের ঐতিহ্যকে খুঁজে পেতে চাই, যে সংস্কৃতির মধ্যে আমাদের যে বাংলাদেশ হিসেবে আমাদের যে কালচার, এটা খুঁজে পেতে চাই, এবং আমি মনে করি যে সেটা আমরা করতে পারবো। এর বাইরে যেহেতু পুনর্গঠনের কথা বলছেন, এর সাথে কিন্তু খুব আমরা চমৎকারভাবে দেখছি কেউ পুনর্বাসনের চেষ্টায় রয়েছেন। তো আজকে যখন আমরা কথা বলছি তার ঠিক 2 দিন আগে জাতীয় জাদুঘরে একটা প্রোগ্রাম ছিল, সেটি সিনেমার নির্মাতাদের নিয়ে, এবং উসিলা সিনেমা 24 গণ অভ্যুত্থান। সেখানে 2জন কালচার বিপ্লবী ছিলেন, সেই 2জন যাননি, কিন্তু যারা গিয়েছিলেন তারা মূলত সে সময় নিশ্চুপ ছিলেন। হঠাৎ করেই সেখানে বিপ্লবীদের কয়েকজন সহকারী নির্মাতারা মঞ্চে উঠে তাদেরকে বলেন মাপ চাইতে এবং নামতে বলেন। তখন একটা হট্টগোল তৈরি হয়। শুধু এই একটি ঘটনা না, সম্প্রতি বাঁধন সহ অনেকেই শিল্পীদের এক করে কাজ শুরু করার কথা বলেছেন, যে সবাই স্টাক হয়ে আছে, কি করবে না করবে, কারণ তারা তো মূলত গর্তে আছে। তো তখন তাদের প্রস্তাব দিয়েছে যে একটা উন্মুক্ত জায়গায় আপনারা আসেন এবং আমরাও থাকবো, এখানে মারামারি হবে না, আমরা কথা বলবো। তো সেখানে তারা শর্ত দিয়েছেন যে আমাদের আর্টিস্ট ইকুইটির সদস্য যারা, তারা ছাড়া বাইরের কেউ থাকবে না। সবাই সদস্য না, কেউ হয়তো 10টা নাটক করেছে, সদস্য পদ পায়নি, কিন্তু তখন এই যে বৈষম্যের কথা বলেছে, তখন মোট 10টা কি 12টা দাবি দফা দিয়েছে বাঁধন সহ এই সংগঠন, যে এগুলো মেনে আমাদের এখানে সরি না বললে আমরাও তোমাদের সাথে বসবো না। অর্থাৎ এক ধরনের, কিন্তু তারা যেমন পুনর্বাসন চাইছেন, তেমনি তারাও কিন্তু একটা দম্ভের জায়গায় আছেন যে আমরা নামবো না। তো এইটার আসলে সলিউশনটা কি? এবং যারা এই যে মিস করা বলবো না, তারা অন্যায় করেছে, যে এই অভ্যুত্থানের স্পিরিটটা মিস করলে ভাষাটা খুব সহজ, খুব সফট হয়ে যায়, তারা আসলে গণহত্যা প্রকাশ্যে দেখে অন্যায়, মানে সহ্য করে অন্যায় করছে। তারা এই সংখ্যাটা অনেক, যে সিনেট চলচ্চিত্র শিল্পী না, গানের শিল্পী অনেক। তো তারা আসলে পরবর্তী এই বাংলাদেশে কিভাবে কাজ করবে, নাকি তারা দেশে আসলে না, আমি সেটা মনে করি না। আমাদের এখানে না অন্যায়ের এক একটা স্তর আছে, সেটা বুঝতে হবে, এবং এই অন্যায়ের স্তর থেকে সাংস্কৃতিক কর্মীরা কোনোভাবেই বাদ যেতে পারে না। এটা একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এবং তারপর আপনি দেখেন যে একটা হচ্ছে আপনার তাদের পাশে থাকা, তাদের বিরুদ্ধে কথা বলা, পাশে থাকা বলতে আমি বলতে চাইছি যে সরকারের সাথে থাকা, এবং ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে কথা বলা। যেমন একটা শিল্পী আমি দেখলাম কিছুদিন আগে, আপনার তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট, এটা আপনার ডিসক্লোজড হয়ে গেছে এবং সবাই এটা দেখছে, তাই না, কী ধরনের মন্তব্য তারা করেছেন। তো এই ধরনের মন্তব্য করে এবং মানুষকে উস্কে দিয়ে এই ছাত্রদেরকে হত্যা করায় যারা উস্কে দিয়েছে, তাদের তো বিচার হতে হবে। এটা উস্কে দেওয়ার জন্য বিচার হতে হবে, আমি মনে করি বিচার হতে হবে, যে পরিমাণই হোক না কেন, এই বিচারটা সিম্বলিক হলেও হতে হবে।
আচ্ছা, কারণ আচ্ছা। কি আপনি গণহত্যা উস্কে দিয়েছেন, আপনি এটা কোনোভাবেই ছোটভাবে দেখবেন না, ছোট করে দেখবেন না। ছোট করে দেখলে না। আপনি সাংস্কৃতিক কর্মীদের দায়িত্বকে এড়িয়ে যাচ্ছেন। প্রত্যেকটা সাংস্কৃতিক কর্মীর দায়িত্ব আছে, আমরা তাকে মহান হতে বলছি না, কিন্তু মানুষ হিসেবে তো তার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা সে দেখান নেই, এবং সে সাংস্কৃতিক কর্মী তার যে প্রভাব, তার যে অবস্থাটা, সেটাকে সে প্রভাব ব্যবহার করে সেই ছাত্রদেরকে এবং জনতার যারা কিনা আন্দোলনে ছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সো তাদের নাম্বার ওয়ান, তাদের বিরুদ্ধে আপনার একটা ব্যবস্থা নিতে হবে, বিচার হতে হবে তাদের। দ্বিতীয়ত হচ্ছে আপনার কিছু মানুষ যারা আসলেই কিছু করেন নাই, কিন্তু তারা নীরব ছিলেন। নীরবতাও কখনো কখনো সম্মতির লক্ষণ। আপনি তার মানে এই গণহত্যাকে আপনি সাপোর্ট করছেন, আপনি সম্মতি দিচ্ছেন। সো এই যারা সম্মতি দিয়েছেন তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে যে আমরা তাদেরকে কোথায় স্থান দেব। আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষকে এটা জানানো দরকার, প্রত্যেকটা শিল্পীর ক্ষেত্রে তাদের অবস্থান কী ছিল। এবং এখানে আমি একটা জিনিস বলি যে আমরা এখন এমন একটা জটিল সময়ের মধ্যে আছি যে প্রত্যেকটা মানুষ তার ভোল পাল্টে ফেলছে। যে মানুষটা নীরব ছিল পুরো জুলাই মাসের মের 5 তারিখ পর্যন্ত, যখন আপনার এই হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেই মানুষটা এসে বলছে আমি তো আপা এর পক্ষে ছিলাম, আমি আমার সাথে যাদের কথা যাদের বলছে আমি এর পক্ষে ছিলাম। অথচ আপনার এটা জানা খুব কঠিন বিষয় না, আমরা চাইলেই জানতে পারি। আপনি তার ফেসবুকে গেলেই দেখতে পারবেন। এখন তো আমরা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে সবাই আপনারা এটা করছে, বিশেষ করে শিল্পীদের ক্ষেত্রে তারা করেন না কেউ এমন নেই। সো এটা একটা বিষয় যে তাদের অবস্থান আমরা জানতে পারছি, তারপরও তারা ভুল পাল্টে এখন বলছেন যে আমরা তো এদের পক্ষেই ছিলাম। সো এই ধরনের ভণ্ড এবং যারা কিনা আসলে আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদের দেশের এই বিপ্লবে অংশগ্রহণকারী প্রতিটা মানুষের সাথে প্রতারণা করেছেন, তাদেরকে চিহ্নিত করা উচিত আমি মনে করি, এবং তালিকা হওয়া উচিত একটা।